আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশের পথে খালেদা জিয়া, হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সাথে বিদায় জানালেন নেতাকর্মীরা। রোগীর ওষুধের দাম, টেস্ট ও ডাক্তারের ফি ঠিক করে দেওয়ার সুপারিশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের। অ্যান্টিবায়োটিক লিখবেন শুধু এমবিবিএস ডাক্তার। যে আমাদের যে স্বাস্থ্য ফ্যাসিলিটি এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও ডেভিয়েশন আছে। জেনেরিক নামে প্রেসক্রিপশন হলে ওষুধের দাম কমার আশা স্বাস্থ্য অর্থনীতিবিদদের। মান নিশ্চিতের আগে এমন সিদ্ধান্তে আপত্তি চিকিৎসকদের। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, ময়মনসিংহে বললেন সিইসি। ভোটের আগে প্রয়োজনীয় সংস্কার দরকার, মন্তব্য ইইউ রাষ্ট্রদূত মিলারের। ৮০০ কোটি টাকা পাচার করে বিসিবির সাবেক সভাপতি পাপন, প্রমাণ পেয়েছে দুদক। ক্লাব ক্রিকেট ধ্বংস করে সহযোগী ইসমাইল মল্লিক। গণমাধ্যমে মব ভায়োলেন্স চায় না সরকার, সাংবাদিকদের হয়রানি মামলা প্রত্যাহারের আশ্বাস। আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে প্রভাব মুক্ত হবে না সাংবাদিকতা। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা। আটক অর্ধ শতাধিক, কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুর খড় খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ। ১৫ জন টেটাবিদ্ধ সহ আহত অর্ধ শতাধিক, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ৪ মাসের চিকিৎসা শেষে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা৩৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান। এর আগে প্রিয় নেত্রীকে বিদায় জানাতে হিথ্রো এয়ারপোর্টে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। যানজট বেঁধে মানুষের ভোগান্তি এড়াতে নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে না দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মা ছেলের পরিচয়ের সামনে ম্লান হয়ে যায় সব রাজনৈতিক পরিচয়। বিদায় মুহূর্তে তাই সন্তান তারেক রহমানের খোঁজ খবরের প্রসঙ্গই বারবার উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৪ মাসের চিকিৎসা শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হতে সোমবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান। ছিলেন লন্ডন বিএনপির শীর্ষ নেতারাও। দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে। স্থানীয় সময় বিকাল 4:15টার দিকে বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি। মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে গাড়ি চালিয়ে মাকে এয়ারপোর্টে পৌঁছে দেন ছেলে তারেক রহমান। এ সময় তার গাড়িবহরকে স্বাগত জানাতে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে স্লোগান দেন তারা। দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন খালেদা জিয়া। রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। পরীক্ষা আছে আপনার এসএসসির 2টা সাবজেক্ট পড়ে, তো যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলি পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে,
সেই কারণে আমরা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পুলিশের অনুরোধে মঙ্গলবার সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আরও জেনে নেব। এই মুহূর্তে যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজুল করিম রকিব। রকিব, খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় বিমানবন্দরের পরিবেশ কেমন ছিল জানাবেন। ধন্যবাদ আপনাকে। যে 2:15 লন্ডন সময় 2:15 বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়, খালেদা জিয়া বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। 2:15 আগেই 4:15 আমি বলে তথ্য দিয়েছি, 4:15 বিমানটি লন্ডন সময় 4:15 বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। তবে 2:20 কিন্তু তারেক রহমানের বাসা থেকেই যে গাড়ি বহরটা কিন্তু সেটা হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছে। তখন কিন্তু অন্যরকম একটা মুহূর্ত সৃষ্টি হয়, সবাই কিন্তু খালেদা জিয়াকে স্বাগত জানায় এবং খালেদা জিয়া নিজেও গাড়িতে বসে নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানায় এবং গাড়িটি ড্রাইভ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি নিজের গাড়িটা ড্রাইভ করে তার মাকে পাশে বসিয়ে রেখেই সেই কিংস্টনের বাড়ি থেকেই হিথ্রো বিমানবন্দরে উনি নিয়ে আসেন এবং পিছনে বসা ছিল ডাক্তার জুবাইদুর রহমান এবং মেয়ে জাইমা রহমান বসা ছিল গাড়িতেই। ওনাদেরকে নিয়ে যখন হিথ্রো বিমানবন্দরে ঢুকেন তখন দুই পাশে যুক্তরাজ্য বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই চেষ্টা করেন বেগম জিয়াকে একবার হাত নাড়ার জন্য। সেখানে কিন্তু অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, কারণ সবাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। পরেই পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে, যে নেতাকর্মীদের প্রচুর পরিমাণ ভিড় ছিল। এরপরে হিথ্রো বিমানবন্দরে যখন প্রবেশ করে গাড়ি বহরটা, সেখানে কিন্তু তারেক রহমান তার মাকে বিদায় জানায়। সেখানে কিন্তু একটা আবেগঘন মুহূর্ত পরিবেশ সৃষ্টি হয়, সেখানে অনেকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপিরও। আপনারা জানেন এই এয়ার অ্যাম্বুলেন্সটির মধ্যে প্রায় 14 জন যাত্রী আছে, তার মধ্যে বেগম খালেদা জিয়া ছাড়াও ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শারমিলা রহমান এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালেক এবং সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ সহ এবং ডাক্তারও ছিলেন। সব মিলেই আজ গত 4 মাস যে লন্ডনে যুক্তরাজ্যে বেগম জিয়া যে ছিলেন, যুক্তরাজ্যের নেতাকর্মী উৎসাহ উদ্দীপনা ছিলেন, তারা মনে করছিলেন বেগম জিয়া লন্ডনে আছেন, কারণ বেগম জিয়া খুব অসুস্থ ছিলেন, তখন মাকে নিয়ে আসেন এখানে। থ্যাংক ইউ রকিব, অনেক ধন্যবাদ আপনাকে। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা, এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করা হয়। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণভাবে নিষিদ্ধের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। চিকিৎসকরা রোগীকে যে প্রেসক্রিপশন দেন তাতে লেখা থাকে ওষুধ কোম্পানির ব্র্যান্ডের নাম। অভিযোগ আছে বিভিন্ন কোম্পানির দ্বারা প্রভাবিত হয়ে জেনেরিক নামের পরিবর্তে ওই প্রতিষ্ঠানের ওষুধ কিনতে বাধ্য করেন চিকিৎসকরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন এই অবস্থার অবসান চেয়ে তাদের সুপারিশ দিয়েছে। 25% ওষুধ শুরুতেই জেনেরিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে ওভার দি 5 ইয়ার্স 100% মেডিসিন জেনেরিক ভাবে লিখতে হবে। আবার জ্বর, সর্দি, পেটের পীড়ায় নিজ দায়িত্বেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন সাধারণ মানুষ। ফার্মেসিগুলোও নির্দ্বিধায় সেটি বিক্রি করেন। কমিশনের সুপারিশে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়, কারণ এরই মধ্যে দেশের মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এমবিবিএস ডাক্তার যারা, তাদের ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক লেখা না হয়, তাদের প্রেসক্রিপশন ছাড়া। এমন আরও বেশ কিছু সুপারিশ করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। পরে প্রতিবেদনটির বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিবেদনের প্রধান প্রস্তাবনার মধ্যে আছে সংবিধান সংশোধনের মাধ্যমে শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন। প্রাইমারি হেলথ কেয়ার WHO ডেফিনেশন যেটা আপডেটেড হওয়ার টাইম, সেটা উইল বি দি কনস্টিটিউশন অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো উইল বি দি কনস্টিটিউশন রাইট ফর দি পপুলেশন। বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি।
প্রতিবেদনে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন নতুন আইনের প্রস্তাব করা হয়েছে। গঠন করতে বলা হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন, যা জবাবদিহি করবে সরকার প্রধানের কাছে। যোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনী প্রক্রিয়া ও নিয়োগের সুপারিশ করতে উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠন করতে বলা হয়েছে কমিশন রিপোর্টে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। আমরা যখন বাজেটের কথা বলছি, বাজেট বৃদ্ধি একসাথে তো 5% বলছি না জিডিপি, আমরা কিন্তু ধাপে ধাপে বলছি। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় ও অংশগ্রহণ নিশ্চিতের উপর জোর দেওয়া হয় প্রতিবেদনে। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা চাই যে যেই স্বাস্থ্য ব্যবস্থায় একটা জনগণ যখন তার চাহিদা আছে স্বাস্থ্যের, সেই চাহিদাটা মিট আপ হবে এবং সেই খরচ কোনোভাবেই যেন সরকারি খরচের থেকে বেশি না হয়। কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম একটা সেট আপ করা, এখন আছে একটা কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ইনস্টিটিউট করা, শুধু ইনস্টিটিউট করা না, এই ইনস্টিটিউট দেশের অন্যান্য জায়গায় যে নারী স্বাস্থ্যের যে কাজগুলো হবে ডিস্ট্রিক্ট লেভেলে, অন্যান্য লেভেলে, সেইগুলোর সাথে এটাকে লিঙ্ক করা থাকবে। ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর ব্যাপারেও বলা হয় প্রতিবেদনে। যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলে ওষুধের দাম 1/4 কমে আসবে বলে দাবি স্বাস্থ্য ও অর্থনীতিবিদদের। তবে চিকিৎসকরা বলছেন বাজারে সব ওষুধের মান এক নয়, তাই এখনই জেনেরিক নামে প্রেসক্রিপশন করা হলে রোগীরা বিপদে পড়তে পারেন। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে মান দেখেই নিবন্ধন দেওয়া হয় কোম্পানিগুলোকে। চিকিৎসা কেন্দ্রের সামনে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। রোগী বা স্বজনের হাতে প্রেসক্রিপশন দেখলেই ছুটে যান ছবি তুলতে, নিশ্চিত হতে চান নিজ কোম্পানির ওষুধ ডাক্তার লিখলেন কিনা। এজন্য নিয়ম করে ডাক্তারদের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। সম্পর্ক নষ্টের ভয়ে ক্যামেরায় কথা বলতে চাইলেন না, তবে ক্যামেরার আড়ালে জানালেন কারো কারো চাহিদার শেষ নেই। আমাদের এই প্রোডাক্টটা এই ঠিক আছে, আমরা এই সুবিধা দিচ্ছি, এই সুবিধা 1% ডাক্তারদের অ্যাকাউন্টে চলে যায়। এটা প্রত্যেকটা ডাক্তাররা মানে প্রত্যেকটা সেক্টরে করা স্বাস্থ্য খাত সংস্কার কমিশনও চিকিৎসক প্রতিনিধি সম্পর্ক নিয়ে নীতিমালার পরামর্শ দিয়েছেন। ওষুধের বিজ্ঞাপন দেয়া নিষেধ, তবু প্রমোশনে বছরে ব্যয় হয় প্রায় 10,000 কোটি টাকা, যেখানে ওষুধের বাজার 40,000 কোটির। অভিজ্ঞদের দাবি প্রমোশনাল ব্যয় কমলে ওষুধের দামও কমবে। ব্র্যান্ড না থাকে, জেনেরিক নাম হয়, তাহলে এই যে কম্পিটিশন, যে তার কোম্পানিটা বিক্রি করো, এই জিনিসটা কমে আসবে। হয়তো প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো মানে কমতে বাধ্য। কোম্পানিগুলো মনিটর করে, তাদের ফিজিশিয়ানদের সাথে একটা কমিউনিকেশন থাকে যে তাদের ব্র্যান্ড ইউজ করে, সেই জিনিসটা কমে আসলে হয়তো কস্ট রিকভারির একটা সুযোগ আছে। যদিও চিকিৎসকরা বলছেন জেনেরিক নামে প্রেসক্রিপশন করার মতো বাজার এখনও তৈরি হয়নি। তাছাড়া দেশে মানহীন অনেক কোম্পানি আছে। জেনেরিক নামে প্রেসক্রিপশন হলে ব্র্যান্ড বাছাইয়ের বিষয়টি চলে যাবে ফার্মেসির কাছে, যা রোগীর জন্য ঝুঁকিপূর্ণ। এখানে প্রমোশন না করে যখন ওষুধ দোকানে সেল হবে, তবে ওখানে প্রমোশন চেষ্টা করবে, তো প্রমোশন তো বন্ধ হবে না। চিকিৎসক ও যে একেবারে সবসময় ভালো করে ওষুধ দেখেন তাও না, কিছু তো আছেই। তবে চিকিৎসকরা জানে কে ভালো হয়, সে ভালোটা লিখতে বাধ্য তার রোগী ভালো করতে গেলে। সেটাকে একইভাবে যদি ওষুধ দোকানে যদি ফার্মাসিস্ট ওখানে নিয়োগ হয়, তারাও চিকিৎসা বুঝতে পারবে কোন ওষুধ কোম্পানি ভালো, তখন তারা সেটা কন্ট্রোল করতে পারবে। দেশে অনুমোদিত অ্যালোপ্যাথিক ঔষধ কোম্পানি আছে প্রায় 300, কিন্তু জনসাধারণের কাছে পরিচিতি পেয়েছে হাতে গোনা কয়েকটি। ওষুধের মান যাচাই করার কথা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির। তবু কেন এই মান নিয়ে প্রশ্ন। এই যে ক্লিনিকে আমরা মাঝে মধ্যে মিডিয়ায় দেখি যে ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ তার ওটিতে দিয়ে দিয়েছে হসপিটালে, ওখানে তো কোনো দোকানদার থাকে না, ওখানে কোনো কম লেখাপড়ার লোক তো থাকে না। বাজারে দেওয়ার পরে এটা টাইম টু টাইম স্যাম্পলিং করে আমরা র্যান্ডম বেসিসে দেখি। সব প্রোডাক্ট টেস্ট করার হয়তো সক্ষমতা নেই, বাট টেস্ট ছাড়া কিন্তু জিনিসটা যাচ্ছে না। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম অবস্থা সাধারণ রোগীর। সরকারি জরিপের তথ্য, ব্যয়ের বড় অংশই যায় ওষুধ আর পরীক্ষার পেছনে। চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে জেনেরিক নামে প্রেসক্রিপশন দেওয়ার দাবি অনেক দিনের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না বলেও উল্লেখ করেন সিইসি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তিনি বলেন, এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো চাপের মুখেই নির্বাচন কমিশন মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করব, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। সিইসি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর তারা। যে কোনো সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন। বলেন, রাজনৈতিক বিতর্কে জড়াবে না সংস্থাটি। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত হন। আগের গত 15-16 বছরের অভিজ্ঞতা আপনারা দেখেছেন। নির্বাচন তো হয় না, নির্বাচন নামে কি হয়েছে আপনারা দেখেছেন। সুতরাং সেই জিনিস তো আর এদেশে হবে না, হতে দেওয়া যাবে না, যাবই না। মানে সেটা ভুলে যেতে হবে, ওই ইতিহাস ভুলে যেতে হবে। এখানে নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন। এটা শপথ দেওয়ার দায়িত্বটা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ওনাদেরকে জিজ্ঞেস করেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে এতে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে 27 দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন। ঢাকায় সংস্থাটির মিশন প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, নির্বাচন কবে হবে না হবে সেটি বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এই নিয়ে কোনো পক্ষের উপরই ইউরোপের চাপ নেই বলেও দাবি করেন এই প্রভাবশালী কূটনীতিক। বলেন, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার জরুরি, তবে সেই প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করার তাগিদ দেন তিনি। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজন ডিক্যাপ টক। বছরের প্রথম পর্বের অতিথি ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলার। বক্তব্যে 27 দেশের জোটের এই রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইইউ। প্রশ্নোত্তরে আসে আগামী নির্বাচনের সময় ও সংস্কারের মাত্রা নিয়ে চলমান বিতর্ক ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান প্রসঙ্গ। নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটা এদেশের মানুষই ঠিক করবে। এমনকি এটা নিয়ে কোনো পক্ষের উপর আমাদের কোনো চাপও নেই। এদেশ একটা বিশেষ সময় পার করছে, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে। এ কাজে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টকে সমর্থন করে রাষ্ট্রদূত এর সাথে জড়িতদের বিচারের তাগিদ দেন। জুলাই-আগস্টে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিচার দ্রুত সম্পন্ন করা জরুরি। সেই কাজ দ্রুততার সাথে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে করা আবশ্যক। কথা বলেন ইউরোপের বিভিন্ন দেশে পাচার হওয়া শত শত কোটি টাকা ফেরত আনা প্রসঙ্গেও। বাংলাদেশ সরকার এসব অর্থ ফেরত চাইলে তথ্য প্রমাণ সহ ওইসব দেশের সাথে যোগাযোগ করতে হবে। এই প্রক্রিয়ায় 3-4 বছর পর্যন্ত সময় লাগতে পারে। রাখাইনে বহুল আলোচিত মানবিক করিডোর বিতর্কে সুস্পষ্ট কোনো অবস্থান জানান দেননি পেশাদার এই কূটনীতিক। প্রশ্নের জবাবে জামায়াতের আগ্রহে দলটির নেতাদের ব্রাসেলস সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল বলেও জানান তিনি। অন্য কোনো দল চাইলেও তেমন ব্যবস্থা করার কথা বলেন মাইকেল মিলার। Jamaat visited Brussels indeed. They were complete self-starters in wanting to go to Brussels. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি।
এ সময় বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেয়ার পাশাপাশি দেশটিতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের নাগরিকদের নিরাপদ ও আইনসম্মত অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, বাণিজ্য বিনিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সফররত মন্ত্রী জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগে বাংলাদেশে আসতে পারেন। রোম চাই ঢাকা ও রোমের দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন করে জোরদার হোক। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে ইতালির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। প্রায় ৮০০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ মিলেছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির বিরুদ্ধে। একই সঙ্গে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক। আর ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে ছিল ওয়ান ম্যান শো। এক যুগ ধরে যার সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। নিজের খামখেয়ালিতে বোর্ডকে বানিয়েছিলেন টাকা বানানোর মেশিন। অবৈধভাবে হাজার কোটি টাকা অর্জনের ছায়াসঙ্গী ছিল বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগ, ক্লাব ক্রিকেট সিন্ডিকেট, ভোট বাণিজ্য সহ নানা অভিযোগ আছে এ যুগলের বিরুদ্ধে। নাজমুল হাসান পাপন ও ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সব অভিযোগ তদন্তে এবার মাঠে নেমেছে দুদক। সংস্থাটির অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। আর ৩ কোটি ৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। ২০টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে। অভিযোগের এখানেই শেষ নয়, আছে বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বড়সড় অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে এসব অভিযোগ তদন্তে বিসিবিতে অভিযান চালিয়েছে দুদক। খানিকটা সত্যতাও মিলছে বলে জানান কর্মকর্তারা। ২৭টি বিষয়ে তথ্য দিতে বিসিবিকে ১ সপ্তাহের সময় দিয়েছে সংস্থাটি। সেই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে কমিশনে। রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পর্যালোচনা করে হয়রানির প্রমাণ পেলে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, সাংবাদিককে চাকরিচ্যুত করলে নোটিশ দিতে হবে। সরকার মব ভায়োলেন্স চায় না বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে গণমাধ্যম কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছ থেকে গণমাধ্যম মুক্ত হবে না। আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমান। ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনার আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। তথ্য ভবনে আয়োজিত সেমিনারে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা হত্যার বিচার দাবি করেন। আমার মামলা এখনো ৪-৫ জন ফুটেজের আসামি, যারা ফুটেজে যে ধরে নিয়ে গেল তারাও এখনো দিব্যি ঘোরাফেরা করছে। এই মূল আসামি যারা, তারা বাইরে ঘুরতেছে, আর আমার সন্তান প্রতি রাত্রি বাবার জন্য চিৎকার পারে কাঁদতেছে। সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। সেমিনারে সিনিয়র সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুরনো যে সমস্ত আইনগুলো, কোনো সরকারই তো পুরনো ওই উপনিবেশের সময় যে আইনগুলো তৈরি হয়েছে সেই আইনগুলো যেগুলোকে কণ্ঠরোধ করার জন্য, কারণ কোনো সরকার এটা বাতিল করেনি, কারণ প্রত্যেকটা সরকার ব্রিটিশের উপনিবেশের প্রজা হিসেবে আমাদের দেখেছে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন,
তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে একটু করে। স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ। দেশের কোনো সেক্টরেই যেন ফ্যাসিবাদ মাথাচাড়া না দিতে পারে সেই ব্যবস্থা করার তাগিদ দেন কেউ কেউ। কোনো পার্লামেন্টারি দলের কাছেও আমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা শুনি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যদি ফ্যাসিবাদ আপনি বন্ধ করতে চান তাহলে 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আর কোনো রাস্তা নাই। যে 2 টার্ম প্রেসিডেন্ট হবে এবং 2 টার্মের পরে আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না, তাকে চলে যেতে হবে আমেরিকার মতো। এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে। সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের চেয়ে অনুরোধ জানাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, রাজনীতিকরণ সাংবাদিকতার শত্রু। গত সরকারের আমলে অনুমোদন পাওয়া গণমাধ্যমের লাইসেন্সের তদন্ত হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব। আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে। প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরো দায়িত্বশীল আচরণ করবে। মাহফুজ আলম বলেন, সরকার বন্ধ নয়, গণমাধ্যমগুলো খুলে দেয়াতেই বিশ্বাসী। এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কোনো সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনেও করতে দেওয়া হবে না। যদি কোনো রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা তাহলে এই মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। তথ্য উপদেষ্টা বলেন, কাউকে অন্যায্য চাকরিচ্যুত করার পক্ষে নয় তার সরকার। সাংবাদিকদেরকে এই মাথা হেড কাউন্ট হিসাবে কিনে নেওয়া যায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। বিকেলে বাসন থানায় জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ পর্যন্ত আটক হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানান, রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে গতরাতে ঢাকায় ফিরছিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তায় পৌঁছলে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় আনা হয়। হামলার প্রতিবাদে রাতেই রাজধানী সহ কয়েক জেলায় বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। আমাদের নেতার উপর যে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃত ভিকটিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লার উপর হামলায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইতালি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এ সময় তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায়। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন দুই দেশের স্বরাষ্ট্রপ্রধান। আলোচনা হয় ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন, বৈধতা ও পুলিশের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহ নানা ইস্যুতে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদি আরবের পর ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে, কিন্তু অনেকেই প্রলোভনে পড়ে অবৈধ পথে যাচ্ছে দেশটিতে, অথচ বৈধ পথে বাংলাদেশি জনশক্তি চায় ইতালি। অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে দেয়া ওখান থেকে কোন সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয় বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য আমাদের
ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলা নিয়েও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় 54 জনকে গ্রেফতার করা হয়েছে। এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে ভালো। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা 7:47 তাদের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে নারী 9 জন, পুরুষ 7 জন, শিশু রয়েছে 2 জন। এর আগে সন্ধ্যা 6:47 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় 6:58। এরপর একে একে যোগ দেয় আরও 8টি ইউনিট। প্রাথমিকভাবে ভবনের বেসমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে আগুনের কারণ নির্ণয়ে তদন্ত করা হবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানায় ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিচে আগুন লাগায় উপরের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এতে অনেকে ভবনের ছাদে উঠে যায়। এদিকে অগ্নিকাণ্ড দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করে সেনাবাহিনী। ভিতর থেকে লাগছে, কোথা লাগে সঠিক তথ্য সঠিক বলতে পারছি, কিন্তু আগুনটা লেগেছে ভিতর থেকে। আগুনটা লাগছে মূলত এই যে বেইলি থেকে, ফুটপাথ থেকে। ফুটপাথে আগুন লাগার পর ধুমায় যখন মধ্যে অন্ধকার হয়ে গেছে, মার্কেটে তো বাচ্চা মহিলা সবাই ছিল। ধারণা করছি এটা বেসমেন্ট থেকে, তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে। জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে, হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে, তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অভ্যুত্থানে নিহত পরিবারদের সংগঠন জুলাই ব্রিগেড। বিকেলে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারে বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশের ইতিহাসে শাপলা চত্বরে আওয়ামী লীগের হত্যাযজ্ঞ একটি কলঙ্কজনক অধ্যায়। রাষ্ট্রীয় শক্তির নগ্ন ব্যবহার করে হত্যা করা হয় নিরপরাধ মানুষদের। পরবর্তীতে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে আওয়ামী লীগ, অথচ তাদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায় জুলাই ব্রিগেড। হবিগঞ্জের বানিয়াচংয়ে এবার গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে হবিগঞ্জ বানিয়াচংয়ের উত্তর সাঙ্গর গ্রাম। এক পর্যায়ে টেটা যুদ্ধে লিপ্ত হয় দুদল গ্রামবাসী। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নুরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার সকালে আলাউদ্দিন মেম্বার পক্ষের আয়ুব আলীর একটি গরু প্রতিপক্ষের এক সমর্থকের খলায় রাখা খড় খায়। এ নিয়ে বাকবিতণ্ডা হয় দুপক্ষের মধ্যে, বাধে সংঘর্ষ। প্রায় 3 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। দুপক্ষের সংঘাতে আহত হয়েছেন অর্ধশতাধিক। টেটাবিদ্ধ অন্তত 15 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট ও ঢাকায়। ওই আপনার এক পক্ষের একটা গরু সুইটা যাইয়া আরেক পক্ষের ওই যে বন আছে না, বন, জি, এই বন খাইলেছিল। এটাকে কেন্দ্র করে কলমটা হাত কারো হাত টেরাবিদ্ধ, পায়ে টেরাবিদ্ধ, শুনলাম একজনের পেটে টেরাবিদ্ধ, এরকম আর কি। সম্পূর্ণ শান্ত আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। চট্টগ্রামের পূর্ব মাতারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ এলাকায় মাটি খুঁড়তে গিয়ে 6টি মর্টার শেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। বিকেলে নগরীর 30 নং ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা সেগুলো খুঁজে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নগরীর সদরঘাট থানার একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মর্টার শেলগুলোর মধ্যে 3টি বড়, 2টি মাঝারি, একটি ছোট সাইজের। প্রাথমিক ধারণা মর্টার শেলগুলো অবিস্ফোরিত। এগুলো যাচাই বাছাই করার জন্য সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট যাচ্ছে ঘটনাস্থলে।
এবার গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। বার্তা সংস্থা রয়টার্স জানায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পাওয়া পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা দখল, সেখানে এরই মধ্যে দখল করা এলাকাগুলো সেনাদের নিয়ন্ত্রণে রাখা এবং বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। বলা হচ্ছে 7 ঘন্টার এই বৈঠকে নতুন নিয়মে গাজায় ত্রাণ সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার বিষয়ে একমত হয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে অভিযান সম্প্রসারণের লক্ষ্যে এরই মধ্যে ইসরায়েলের হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।